আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমরা গতদিন আলোচনা করেছিলাম টিস্যু কালচার প্রযুক্তি। আজকে আমরা এর ঠিক পরবর্তী যে টপিকস আছে সেটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির গুরুত্ব বা ভূমিকা। দেখো এখানে আমরা বোর্ডেও লিখে রাখছি এটা। তো আমরা একটু লাইন বাই লাইন আলোচনা করব যাতে তোমাদের সমস্যা না থাকে আর কি। টপিকসগুলো আলোচনা করব। তোমাদের যদি সমস্যা কোনো থাকে আলোচনার পরেও তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখতে পারো, আমি তাহলে উত্তর দিয়ে দেব। দেখো, উদ্ভিদ প্রজনন ও উন্নতজাত উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তির ভূমিকা বা প্রয়োগ, যেটা কোথায় কোথায় আর কি এর প্রয়োগটা হয় বা কি কি ভূমিকা রাখে সেটা বলছে। 1 নম্বরে হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রপাগেশন। তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম মাইক্রো প্রপাগেশন মানে কি। মাইক্রো মানে ছোট, প্রপাগেশন মানে সম্প্রসারণ। তার মানে ছোট্ট কোনো কিছুকে সম্প্রসারিত করা, অনেক বড় করা, এটাই হলো মাইক্রো প্রপাগেশন। তো হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন, কারণ যে সমস্ত উদ্ভিদে ধরো বীজ উৎপন্ন হয় না সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের টিস্যু নিয়ে যদি আমরা এটা কোনো মিডিয়ামে অর্থাৎ পুষ্টি মাধ্যমে রেখে দিই তাহলে দেখা যায় হুবহু ওই রকম গাছই হবে। যেহেতু আমরা দেহকোষ থেকে নিচ্ছি তাই ঠিক অবিকল ওই ধরনের গাছই পাওয়া যাবে। এটাকেই বলা হয় হুবহু মাতৃ গুণাগুণ সম্পন্ন চারা উৎপাদন। এর পরের টপিকসে বলা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। সাধারণত টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমেই আমরা রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন করতে পারি, কারণ সেইটাতে কিন্তু আমরা যে মিডিয়ামের মধ্যে টিস্যুটা কালচার করি সেই মিডিয়ামে আগে থেকেই কিন্তু যে সিপিটা থাকে অ্যান্টিবায়োটিক ধরনের, সেখানে কোনো জীবাণু ঢুকতে পারে না, কাজেই যে চারাটা হয় সেটা সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে থাকে। এরপরে বলছে যে চারা উৎপাদন, যে সমস্ত উদ্ভিদের বীজ উৎপন্ন হয় না আমরা সরাসরি টিস্যু নিয়ে নতুন চারা উৎপাদন করতে পারি। বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণ, যে সমস্ত উদ্ভিদ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই সমস্ত উদ্ভিদ বেশি বেশি করে টিস্যু কালচার করে আমরা কিন্তু মানে বিলুপ্তের হাত থেকে রক্ষা করতে পারি। ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন। অনেক সময় দেখা যায় যে আন্তঃপ্রজাতিক উদ্ভিদের ক্ষেত্রে, আন্তঃপ্রজাতিক মানে কি, অন্তঃপ্রজাতিক মানে একই প্রজাতির দুইটা উদ্ভিদের মধ্যে সংকরায়ন করা, এটাকে বলা হয় অন্তঃপ্রজাতিক। আর আন্তঃপ্রজাতিক মানে যখন তুমি দুইটা ভিন্ন ধরনের উদ্ভিদের মধ্যে সংকরায়ন করবা, এটাকে বলা হয় আন্তঃপ্রজাতিক। ভিন্ন মানে কি, ধরো আম আর লিচু, এই দুইটা ফুলের পরাগরেণু ডিম্বাণু নিষেক ঘটানো হলো। তো এই সব ক্ষেত্রে সাধারণত ভ্রূণ গঠন হওয়ার পর তার পরবর্তী স্টেপ আগানো যায় না। তো সেই সব ক্ষেত্রে আমরা ভ্রূণকে কালচারের মাধ্যমে, বিশেষ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু নতুন ধরনের উদ্ভিদ তৈরি করতে পারি, পূর্ণাঙ্গ সংকর উদ্ভিদ তৈরি করতে পারি। এরপরে বলছে সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন বা ফিউশন। বিষয়টা কি সংকর উদ্ভিদ করার জন্য, সেটা হলো দুইটা ভিন্ন উদ্ভিদের দেহকোষ, সরাসরি দুইটা ভিন্ন উদ্ভিদের দেহকোষ, যেমন করা হয়েছিল আলু আর টমেটো। আলু একটা আলাদা উদ্ভিদ, টমেটো একটা আলাদা উদ্ভিদ। তো দুই উদ্ভিদের যে কাজটা করা হয়, আলুর দেহকোষে 2n আছে, টমেটোর দেহকোষেও 2n আছে। তো এখন যেটা করা হবে সেটা হলো যে দুইটা উদ্ভিদের মধ্যে যে কোনো একটা উদ্ভিদের কোষে, ধরো এই কোষটার মধ্যে আমি কি করব, এখানে তো 2n আছেই, এটা 2n তো আছেই, এর মধ্যে আবার আরেকটা 2n ও ঢুকাই দেব এবং সেই ক্ষেত্রে সাইটোপ্লাজম সহ ঢুকাই দেব। তাহলে একটা কোষের মধ্যে এই কোষের সবকিছু ঢুকাই দিচ্ছি। এই জন্য এটাকে প্রোটোপ্লাস্ট ফিউশনও বলা হয়, মানে গোটা প্রোটোপ্লাস্ট আমি মিক্সচার করছি সেই কারণে। তাহলে এখন তবে এই নিউক্লিয়াস কিন্তু মিলন হবে না, কারণ হলো আমরা জানি যে ডিপ্লয়েড গাছে ডিপ্লয়েড তো মিলন হবে না, তাহলে তো ফোরেট হয়ে যাবে। তো আমি এইভাবে দুইটা কোষকে একটা কোষের মধ্যে সবকিছু দিয়ে দিব, সেই ক্ষেত্রে সাইটোপ্লাজমের মিলন ঘটবে কিন্তু নিউক্লিয়াসে মিলন ঘটবে না। এই জন্য এটাকে কিন্তু সাইব্রিডও বলা হয়, যেহেতু সাইটোপ্লাজমের মিলন ঘটে। এক্ষেত্রে দুইটা নিউক্লিয়াস একসাথে একীভূত হয়েছে এবং নিউক্লিয়াসের আশপাশে অন্য কোষের, ধরো এটা
মনে করো আলু, ধরো এটা মনে করো আলু, এটা মনে করো আলু, আর এটা মনে করো টমেটো, এটা মনে করো টমেটো। তো এখন এই টমেটোর কোষের ভিতরের প্রোটোপ্লাজম এখানে আমি ঢুকাই দিলাম, এর ভিতরে নিয়েছি। আর 2n, এই 2n টা বলতে আলুর নিউক্লিয়াস, সবটাই আমি ঢুকিয়েছি। তাহলে টমেটোর যে মাইটোকন্ড্রিয়া বলো, প্লাস্টিড বলো, সবকিছুই কিন্তু সাইটোপ্লাজম সব এর মধ্যে চলে আসছে। তো এবার দেখা যাবে যে দুই কোষের প্রোটোপ্লাজম একসাথে হওয়াতে একটু ভিন্ন রকমের বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হয়। এই ভিন্ন রকমের উদ্ভিদ তৈরি হওয়াটাই হলো প্রোটোপ্লাস্ট ফিউশন, যেমন হয়েছে টমেটো, অর্থাৎ হলো টমেটো আর আলুর মিক্সচার। তো এটাকে সাইব্রিডও বলা হয়, কারণ সাইটোপ্লাজমে মিলন হচ্ছে কিন্তু নিউক্লিয়াসে মিলন ঘটছে না। এরপরে বলা হচ্ছে মেরিস্টেম কালচার, মানে ভাজক টিস্যু কালচার, মানে ভাজক টিস্যু নিয়ে কালচার করা। অল্প সময় অধিক চারা উৎপাদন। তোমরা জানো যে এই ক্ষেত্রে টিস্যু কালচার এর মাধ্যমে আমরা অল্প সময় অনেক চারা উৎপাদন করতে পারি। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন, অর্থাৎ হলো পরাগরেণু বা পরাগধানী, এগুলো হ্যাপ্লয়েড। সরাসরি এই পরাগধানীগুলা বা পরাগরেণুগুলা এটা কিন্তু একটা মিডিয়ামের মধ্যে রেখে, পুষ্টি মাধ্যমে রেখে, এইটা দিয়ে একটা হ্যাপ্লয়েড গাছ তৈরি করা যায়। আবার একইভাবে ডিম্বাণুকেও মিডিয়ামের মধ্যে রেখে, পুষ্টি মাধ্যমে রেখে, এটা দিয়ে কিন্তু নতুন উদ্ভিদ তৈরি করা যায়। প্রয়োজন হলে পরবর্তীতে এই যে হ্যাপ্লয়েড গাছের কোষ মিলন ঘটিয়ে আবার কিন্তু চাইলে মানে কাঙ্ক্ষিত কোনো ডিপ্লয়েড গাছও তৈরি করা যায়। এরকম হ্যাপ্লয়েড গাছ হয়েছে, যেমন চীন দেশের গুয়ান 18 এরকম তৈরি হয়েছে। তারপরে জিনগুয়া, এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো মনে রাখবা। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ। অনেক সময় দেখা যায় যে একই উদ্ভিদের এক কোষের সাথে আরেক কোষের মধ্যে সামান্য কিছু পার্থক্য থেকে যায়, জিনগত কিছু পার্থক্য থাকে, বৈজ্ঞানিক এটা পেয়েছে। এই পার্থক্যটাকে বলা হয় সোমোক্লোনাল ভেরিয়েশন, অর্থাৎ হলো একটা কোষের হয়তো পাতা বা অগ্রমুকুলে একরকমের তোমার হচ্ছে বৈশিষ্ট্য, আবার অন্য জায়গার পাতা, অন্য পাতার মধ্যেকার কোষ বা অন্য পার্শ্বমুকুলের সেখানকার কোষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটাকে বলা হয় সোমাক্লোনাল ভেরিয়েশন। ভেরিয়েশন মানে ভিন্নতা বোঝায়, আর সোমা মানে তো দেহ বোঝায়। তাহলে দেহ কোষের মধ্যে যে ভিন্নতা, এই জিনিসটাই হলো সোমাক্লোনাল ভেরিয়েশন। তো সেক্ষেত্রে একটা উদ্ভিদের বিভিন্ন জায়গা থেকে কিন্তু টিস্যু কালচার করা হয়, আবার পদ্ধতি রেখে নতুন নতুন গাছ তৈরি করা যায়। দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার। তো একটা যদি তুমি দাতা কোষ নেওয়া হয়, সেটা কিন্তু বারবার বিভাজনের মাধ্যমে অনেক কিন্তু টিস্যু হয়, এবং সেগুলো আলাদাভাবে আবার মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু অনেক উদ্ভিদ তৈরি করা যায়। সেটা বলা হচ্ছে ট্যানজেনিক উদ্ভিদ সৃষ্টি। তোমরা জানো ট্যান্স মানে স্থানান্তর করা, জেনিক মানে জিন। তার মানে কোনো একটা উদ্ভিদের মধ্যে অন্য কোনো উদ্ভিদের একটা জিন বা অন্য কোনো, এমনকি ব্যাকটেরিয়ার জিন কোনো একটা উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের ডিএনএ মধ্যে প্রবেশ করিয়ে দিয়েও কিন্তু সেই উদ্ভিদটাকে আরো উন্নত মানের করা হয়। এই উন্নত মানের করাটাই হলো ট্যানজেনিক উদ্ভিদ বলা হয়। এটাই হলো ট্যানজেনিক উদ্ভিদের বিষয়। ভ্রূণ উদ্ধার। অনেক ক্ষেত্রে দুটা ভিন্ন প্রজাতির সংকরণে ভ্রূণ বিকাশ লাভ করে না, এটা আগেও বলা হচ্ছিল। তখন সেই ক্ষেত্রে আমরা যে ভ্রূণ উদ্ধার করতে পারি, সেই ভ্রূণটা আবার পুষ্টি মাধ্যমে রেখে সেটা আবার নতুন গাছ তৈরি করা যায়। দেহ ভ্রূণ সৃষ্টি। আমরা তো জানি দেহকোষ ভিন্ন ভিন্ন হয়। দেহকোষের একটা দেহকোষ থেকে কোনো কোষ নিয়ে সেটা যদি টিস্যু কালচারের মাধ্যমে সেটাকে লালন পালন করি, তাহলে সেটা কিন্তু নতুন ধরনের একটা উদ্ভিদ তৈরি হবে। একটা দেহকোষের ভেরিয়েশন এক রকম হয়, তাহলে ভিন্ন ভিন্ন উদ্ভিদ তৈরি করতে পারবে। বৈদেশিক মুদ্রা অর্জন, এটা তো বুঝতেই পারবা। তাহলে এই হলো পয়েন্ট। তোমাদের যদি মনে হয় যে এর মধ্যে না বোঝার কিছু আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা নিয়ে আলোচনা করবে। তো এখন দেখো যে উপর থেকে এমসিকিউর জন্য কিছু আসে, সৃজনশীলের জন্য তেমন একটা কোশ্চিন হয় না এখান থেকে। টিস্যু কালচারের সুবিধা অসুবিধা এগুলো তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে। আগামী দিনে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তি এটা নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।